বর্তমান সময়ে পারিবারিক অশান্তি, বোঝাপড়া না হওয়া, মনের অমিল না হওয়ার কারণে নানা ধরনের অশান্তির কারণে সংসারে কিন্তু স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রিয় দর্শক, বিবাহ বিচ্ছেদের এই বিস্তারিত সিদ্ধান্ত অনেকেই ভুলের কারণে নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকেন সঠিকভাবে এই প্রক্রিয়া অনুসরণ না করার জন্য। আজকে আমি আপনাদের সাথে বিবাহ বিচ্ছেদের সঠিক এবং আইনসঙ্গত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। বিবাহ বিচ্ছেদ সাধারণত মুসলিম আইন অনুযায়ী যেটা হয় সেটার বাইরে সাধারণত যে আমাদের যে স্ট্যাটুটরি ল অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 আছে, সেই আইন অনুযায়ী হয়ে থাকে বর্তমানে, যেহেতু এই আইনটি পরিচালিত আছে শরিয়া আইনের বাইরে। সুতরাং শরিয়া আইনে যে 3 ধরনের পদ্ধতি পরিচালিত আছে, যেরকম তালাকে আহসান, তালাকে হাসান এবং তালাকে বিদাত, অর্থাৎ যে তালাকটা বাইন তালাক বলি আমরা, এটার বাইরে সাধারণত এই আইন অনুযায়ী আমরা দেখি যে এই আইনের 7 ধারা অনুযায়ী এবং 8 ধারা অনুযায়ী সাধারণত 2 ধরনের তালাকের পদ্ধতি পরিচালিত আছে। এর একটি হলো যেটা সাধারণত নোটিশের মাধ্যমে যে তালাকটা দেওয়া হয়ে থাকে। সেটা কেমন? যে নোটিশের মাধ্যমে তালাক দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এই আইনের 7 ধারা অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই 7 ধারা যদি অনুসরণ করা না হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি 1 বছরের কারাদণ্ড অথবা 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সুতরাং অবশ্যই নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদানের পদ্ধতি হলো, তালাক যখন দেয়া হয় তখন সেই জায়গা থেকে অবশ্যই তালাকের যে নোটিশটা সেটা সংশ্লিষ্ট পক্ষকে, স্বামী যদি দেয় তাহলে স্ত্রীকে, অথবা স্ত্রী যদি দেয় তাহলে স্বামীকে দিতে হবে। সাথে সাথে একটি কপি সংশ্লিষ্ট স্বামী অথবা স্ত্রীর যে এলাকায় বসবাস করে সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে কিন্তু এই নোটিশ প্রদান করতে হবে। এই নোটিশ প্রদান করার পরে যে বিষয়টা হবে সেটা হলো, এই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা এই যে সিটি কর্পোরেশনের মেয়র, সে এই চিঠি পাওয়ার পরে তিনি কিন্তু সংশ্লিষ্ট পক্ষকে সেই তার আদালতে হাজির হতে বলবেন এবং সেখানে তিনি সালিসি পরিষদ গঠন করবেন। অর্থাৎ এই সালিসি পরিষদ কিভাবে গঠন হবে? সালিসি পরিষদ গঠন হবে এই যে স্বামীর পক্ষ থেকে একজনকে এবং স্ত্রীর পক্ষ থেকে একজন সাক্ষীকে এখানে পক্ষকে দ্বারা এই আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ সালিসি পরিষদে থাকতে বলবে। দুই পক্ষ থেকে একজন একজন করে অথবা দুইজন করেও হতে পারে, থাকতে বলবে এবং সেভাবে সালিসি পরিষদ গঠন হবে। সালিসি পরিষদ গঠন হওয়ার পরে তাদের মধ্যে সাধারণত বোঝাপড়ার একটা বিষয় থাকবে, অর্থাৎ তাদের ভিতরে একটা যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যায় বা তাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি তৈরি হলো, এই ভুল বোঝাবুঝির অবসান কিভাবে করা যায় সেটা নিয়ে তাদের মধ্যে একটা বিস্তারিত আলাপ এখানে হবে। এবং মনে রাখতে হবে, এই যে নোটিশ দিল এবং এই যে সালিসি পরিষদ গঠন হলো, সালিসি পরিষদ গঠন হওয়ার 30 দিনের মধ্যেই কিন্তু এটা সম্পন্ন করতে হবে। যদি এটা কোনোভাবেই সম্পন্ন না হয় তাহলে নোটিশ দেওয়ার পরে যে 90 দিন অতিবাহিত হয়েছে তারপরে কিন্তু তালাকটা অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে, যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র যদি এই সমস্যার সমাধান করতে না পারেন। এই আইনের 8 ধারায়ও কিন্তু তালাকে তাওফিজ অর্থাৎ স্ত্রীকে যে আমরা প্রদত্ত যে ক্ষমতা তালাকের সেটা কিন্তু প্রদান করা হয়েছে। অর্থাৎ স্বামী যেভাবে 7 ধারায় তালাক দিতে পারে, স্ত্রীও কিন্তু একই ধারা অনুসরণ করেই তালাক দিতে পারবে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এখানে ক্ষমতা আছে তালাক প্রদান করার। সুতরাং এটা ভাবার দরকার নেই যে স্বামী শুধুমাত্র তালাক দিতে পারে, স্ত্রীর তালাক দেওয়ার মনে হয় কোন ধরনের ক্ষমতা নেই। মনে রাখতে হবে দুই পক্ষেরই ক্ষমতা আছে এবং দুই পক্ষই চাইলে যে কোনো সময় এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু তালাক প্রদান করতে পারবে। আরেকটা বিষয় আসি, যদি দুই পক্ষই সম্মত থাকে যে তারা একসাথে সংসার করতে চায় না এবং তারা দুজনেই বিবাহ বিচ্ছেদ চায়, তাহলে সেই ক্ষেত্রে তালাকের পদ্ধতি কেমন হবে বা সেই ক্ষেত্রে তালাক কিভাবে প্রদান করা হবে? যদি দুই পক্ষই সম্মত হয় এবং তারা যদি তালাক প্রদানে ইচ্ছুক হয়, নিজেদের ভিতরে সেপারেশনের যে একটা ইচ্ছা পোষণ করে, তাহলে কিন্তু এই আইনের 8 ধারা অনুযায়ী কিন্তু তারা তালাক প্রদান করতে পারবে। কিভাবে? সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সংশ্লিষ্ট বিবাহ নিবন্ধকের কাছে যেতে হবে এবং গিয়ে সেখানে কিন্তু দুইজনকেই সাক্ষী নিতে হবে, অর্থাৎ দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে অথবা একজন পুরুষ সাক্ষী অথবা দুইজন মহিলা সাক্ষী থাকতে হবে। থাকার পরে কিন্তু সেখানে এই তালাকের প্রক্রিয়া সম্পন্ন হবে দুজনের উপস্থিতিতেই। দুজনের উপস্থিতিতে সাধারণত আমরা দেখতে পাই যে তাদের ভিতরে যদি সন্তানাদি থাকে তাহলে তার ভরণ পোষণ কেমন হবে, সেক্ষেত্রে যদি সাক্ষী থাকে তাহলে সেই সাক্ষী থাকতে হবে, তাহলে ভরণ পোষণ কেমন হবে, সন্তানদের খরচ কেমন হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে
উল্লেখ করতে হবে। স্ত্রী যতদিন পর্যন্ত ইদ্যত পালন করবে তাকে কিন্তু তার এই ইদ্যত পালন করার সময় ভরণ পোষণটা দিতে হবে। এবার একটু আসি যে ইদ্যত পালনের যে প্রক্রিয়াটা সেটা নিয়ে একটু কথা বলি যে ইদ্যত পালন করা কতটুকু ইদ্যত পালন করবে বা কত সময় পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। মনে রাখতে হবে ইদ্যত পালনের সময়কাল সাধারণত ৩টা মাসিকের সময়কাল অর্থাৎ ৩ মাস সাধারণত ধরা হয়। কিন্তু যদি স্ত্রী গর্ভবতী থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর যতদিন পর্যন্ত বিবাহ বিচ্ছেদ না হয়, যতদিন পর্যন্ত সন্তান প্রসব না করে অথবা এই যে ৩ মাস এর ভিতরে যেটা পরে ঘটে অর্থাৎ যদি বাচ্চা পরে হয় তাহলে বাচ্চা সেটা কাউন্ট হবে। যদি এর ভিতরেই অলরেডি বাচ্চা হয়ে তারপরে ৯০ দিন অতিবাহিত হয় তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে। অর্থাৎ এই ২টা সময় কিন্তু হিসাব করতে হবে। এভাবেই আমরা সাধারণত এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করি তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো ধরনের আইনগত জটিলতা সহজেই এড়াতে পারবো। যেহেতু এখানে আইনে শাস্তির বিধানও উল্লেখ করা আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।